জুলাই গ্রাফিতি করতে না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দীপ্ত করে রাকসু জিএসের নামে একটি ভুয়া মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশনে শুরু হয় তুমুল বিতর্ক। গুজবটিকে সত্যি ভেবে প্রতিক্রিয়াও জানায় অসংখ্য মানুষ। এরই মাঝে সামাজিক মাধ্যম এক্সে লিটন দাসের মন্তব্যের দাবিতে প্রচারিত একটি বানোয়াট পোস্ট প্রায় 2.5 লক্ষ মানুষের ফিডে বিভ্রান্তি ছড়ায়। শুধু তাই নয়, ইসরায়েলি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইতালি, এমন দাবিতে ছড়ানো পোস্টটিও সম্পূর্ণ মিথ্যা। চলো দর্শক কয়েকটি ফ্যাক্ট দেখিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মান নাকি জুলাই গ্রাফিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কমেন্ট সেকশনেও দেখা যায় নানা ধরনের বিতর্ক। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি সার্কাজম ভিত্তিক ব্যঙ্গাত্মক পেজ থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সালাউদ্দিন আম্মার নিজেও বিষয়টিকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন। ওদিকে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর লিটন দাস নাকি মোহাম্মদ রিজওয়ানকে উদ্দেশ্য করে বলেছেন, নাটুকেপনা না করে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। এমন দাবিতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের এক্স পোস্টটি প্রায় 2.5 লক্ষ বার দেখা হয় এবং প্রায় 2000 অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও আসে। পোস্টটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক উত্তেজনা ছড়ালে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন, বিসিবির ইউটিউব ভিডিও এবং একাধিক প্রতিবেদন বিশ্লেষণে লিটনের এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। আবার ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পর্যটকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। এমন একটি দাবি ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। দাবিটির পক্ষে কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য প্রমাণ নেই। ইতালির সরকারি ভিসা পোর্টালে ইসরায়েলি নাগরিকদের তথ্য দিয়ে যাচাই করলে দেখা যায় তারা এখনও 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই ইতালিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এখানেই শেষ নয়, গুজব আরও আছে। যুক্তরাজ্যের লন্ডনে যৌন নিপীড়নের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে বাংলাদেশি দাবি করে একাধিক বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তিনি মূলত বাংলাদেশি নন, বরং ভারতীয় নাগরিক। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম সহ একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে আব্দুল হালিম খান ভারতের নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করে বিভ্রান্তি ছড়াতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন ওয়াশিংটন ডিসির বিএনপি সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেল। যুক্ত হচ্ছে তার সাথে। প্রকৌশলী হাফিজ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি বরাবরই কথা বলেন মিথ্যা তথ্য এবং অনলাইনে সংগঠিত অপপ্রচারগুলো নিয়ে। আপনি প্রায়ই বলেন একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যমূলকভাবে অনলাইনে সংগঠন বিরোধী অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে এই যে ডিজিটাল প্রোপাগান্ডা, সেটি আসলে মোকাবেলার ক্ষেত্রে ওয়াশিংটন ডিসি বিএনপি বা আপনার কমিটি ঠিক কী ধরনের টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপ নিচ্ছেন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কারণে আমাদের অবাধ তথ্য এবং তথ্যের স্বাধীনতা আমরা উপভোগ করি, এবং এই একটা আইন আছে 230 ইমিউনিটি সেকশন বলে। ওখানে ওই আইনের মাধ্যমে স্পেশালি বিভিন্ন পাবলিশার প্রতিষ্ঠানকে ইমিউনিটি দেওয়া হয়েছে যে তারা আপনার দায়ী হবেন না কারো বিরুদ্ধে যদি মিথ্যা তথ্য প্রকাশ করা হয় বা ফলস ইনফরমেশন দেওয়া হয়। এই কারণে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট তারা দায়ী হবেন না। ওই 230 সেকশনের একটা ওটা করা হয়েছে। তারপরেও আমেরিকাতে আপনার স্পেসিফিকলি যদি আপনি বলেন যে যদি কারো বিরুদ্ধে অপপ্রচার করা হয় বা মানহানি করা হয়, আপনি মামলা করতে পারেন, সেটা লয়ারের মাধ্যমে। অথবা আপনি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের শিকার হন
আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সেই রিপোর্ট করতে পারেন। আপনি সবচেয়ে সমস্যা হলো কি যে আপনার এআই এর যুগে এমনভাবে প্রতিস্থাপন করা হয় সংবাদগুলো, এমনভাবে প্রচার করা হয়, আপনি যদি সতর্ক না হন আপনি বুঝতেই পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যে। আমি যেহেতু আইটি স্পেশালিস্ট, আমার যেহেতু আইটির উপর আমি আইটি বিশেষজ্ঞ, আমি ইঞ্জিনিয়ার, আমরা বুঝতে পারি। আমরা যদি কোনো ইনফরমেশন আসে বা দেখি আমি সহজে বলে দিতে পারি এটা ফেক, এটা রিয়াল। এটা আমরা দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমেরিকাতে হয় কি আপনার এই ধরনের মিসইনফরমেশন, ফলস ইনফরমেশন দিলে আপনি যদি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন তারা অ্যাকশন নেয়। আপনি যদি ফর অ্যান এক্সাম্পল আপনি যদি ফেসবুকে কেউ যদি আপনাকে মিথ্যা তথ্য ছড়ায় বা আপনার প্রতি যদি মিসইনফরমেশন দেয় আপনি ফেসবুকে রিপোর্ট করতে পারেন। আপনি মামলা করতে পারেন। আপনার অনেক অপশন রয়েছে। আর আমেরিকাতে যেহেতু অবাধ আ এই কারণে ডিওএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্পেশাল তাদেরকে একটা ব্যুরো আছে এগুলো দেখভাল করার জন্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে আপনি ফর অ্যান এক্সাম্পল আমরা ট্রাম্পকে কিন্তু অনেক কটু কথা বলতে পারি, অনেক বাজে কথা বলতে পারি। সেই কারণে কিন্তু মামলা হয় না। কিন্তু আপনি যদি স্পেসিফিক যে সমস্ত কথা বলার কারণে সামাজিক হেয় হয় বা প্রতিপক্ষ নির্বাচনে ক্ষতির সম্মুখীন হয় অথবা ব্যবসায়িক ক্ষতি হয়, সেই সমস্ত কারণে আপনি মামলা করতে পারেন অথবা আপনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন। তো আমরা সাধারণত কি করি? আমরা যদি এই ধরনের প্রচার প্রকাশনা হয় আমরা সাথে, সাথে প্রতিবাদ করি। আমরা সাথে, সাথে কর্তৃপক্ষের কাছেও প্রতিবাদ করি, সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করি। যাতে সত্য ঘটনাটা বেরিয়ে আসুক। আমরা কখনোই মিথ্যাটার মধ্যে থাকতে চাই না। আর এখন এমন অবস্থা হয়েছে এআই দিয়ে এমনভাবে তৈরি করা হয়, আপনি যদি একটু সতর্ক না হন খুবই ডিফিকাল্ট টু ফাইন্ড which one is true, which one is false. সো আপনাকে সতর্ক থাকতে হবে। এই যে আপনি দেখেন এই যে হ্যাক করে, এই যে টেলিফোন হ্যাক করে, মানে টেলিফোন হ্যাক করে মানুষের কাছে বিশেষ করে বাংলাদেশে দেখেছি টেলিফোনে হ্যাক করে আপনার নাম দিয়ে বিভিন্ন লোকের কাছে পয়সা চায়। এই জিনিসটা খুবই অন্যায়। আমার রিসেন্টলি আমার কাজিনের হয়েছে। তার হ্যাক করে পয়সা চেয়েছে এবং প্রতিবেশী প্রায় ৭০,০০০ টাকা দিয়েও আপনি দিয়েছে। ঠিকই বলেছেন আ মোহাম্মদ হাফিজ খান। আরেকটি বিষয় এখানে আমি একটু যুক্ত করতে চাই। এর আগেও আপনি আপনার একটি পূর্ববর্তী মন্তব্যকেই যদি তুলে ধরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই দলের পদপদবি বা নেতৃত্ব নিয়ে ভুয়া পোস্ট দেখা যায়। আপনি নেতাকর্মীদের সবসময় ফ্যাক্ট চেক এবং এই বিষয়গুলো নিয়ে সত্যতা যাচাইয়ের কথা বলেছেন, সাধারণ সমর্থকরা যাতে বিভ্রান্ত না হয়। এই সম্পৃক্ত কার্যক্রম নিয়ে আসলে কোনো ধরনের অফিসিয়াল ভেরিফিকেশন সেল চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা তো ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা করব। এখন আমরা বেসিক্যালি নিজেরাই সতর্ক আছি এবং নিজেরাই সতর্কভাবে বিভিন্নভাবে প্রতি উত্তর বা যেটা ঘটনা ঘটার সাথে সাথেই আমরা এটার প্রতিকারের ব্যবস্থা করছি। আর এর জন্য একটা সেল গঠন করার দরকার। কিন্তু এটা সবচেয়ে দরকার সরকারি পর্যায়ে। আমি বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা বলেছে তাদের সিআইডি একটা ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো দেখে। জনাব হাফিজ খান, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলাপ করবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে। বিরতির পর এসে ঠিক একই বিষয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছে। সঙ্গে থাকুন। ঠিক আছে। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন ওয়াশিংটন ডিসি বিএনপি সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেল। তার সাথে আবারও একবার যুক্ত হচ্ছে আমরা। জনাব হাফিজ খান, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম কি ধরনের আসলে সচেতনতা প্রয়োজন সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেই বিষয়গুলো নিয়ে, এবং এই ক্ষেত্রে সাধারণ নেতাকর্মীরা কি ধরনের সহযোগিতা বা কার্যক্রম নিতে পারে সেই বিষয়ে বলছিলেন, এবং বলছিলেন অফিসিয়াল ভেরিফিকেশন যে সেল চালুর যে পরিকল্পনা সেই বিষয়টি নিয়ে বলছিলেন। জানতে চাই পরবর্তী। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলোর ব্যাপারে। আর আমরা এমনিও আমাদের পার্সোনাল দলীয়গতভাবে আমাদের একটা সেল আছে, প্রত্যেকটা ইউনিটের সেল আছে। আমরা বলি মিডিয়া সেল। প্রত্যেকটা স্টেটের কমিটির সাথে মিডিয়া সেল আছে। তারাও এই ধরনের কাজ, সতর্কতামূলক কাজ করে এবং কোনো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন থাকে সেগুলা করে। আমেরিকাতে যেহেতু এগুলা আপনার অবাধ চলাচলের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কারণে অবাধ এবং তথ্য প্রবাহ চলে, এই কারণে স্পেসিফিক ভাবে আপনি যদি কোনো কিছুতে মানহানি হয় অথবা স্পেসিফিক কারণে যদি অর্থনৈতিক জালিয়াতির সম্মুখীন হন অথবা যদি আপনি কোনো কারণে
ফ্রডের সম্মুখীন হন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। জনাব এবং হাফিজ তার- খান, সেটা তো আমরা আপনার সেখানকার পরিস্থিতি আমরা জানতে পারলাম। যদি আমরা আমাদের দেশের পরিস্থিতির কথা যদি একটু তুলনামূলকভাবে আপনার কাছে জানতে চাই, আমাদের এখানে বর্তমান সময়ে আমরা যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো ছড়াতে দেখছি এবং যে পরিস্থিতি দেখছি, সেই ক্ষেত্রে নানা সময়ে ভেরিফাইড নানা ধরনের সোর্সের কথা বলা হয়, নানা সময়ে বলা হয় আইনি পদক্ষেপের কথা। একটু যদি তুলনা করে বলেন যে আমাদের এখানে এই মুহূর্তে কোন ধরনের কার্যক্রমগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই ধরনের অপতথ্যগুলো ঠেকানোর জন্য? আপনাদের এখানে অফিসিয়ালি সরকারের আমার উচিত তথ্য মন্ত্রণালয় অথবা তথ্য প্রবাহ ক্ষেত্রে ফ্যাক্ট চেকটা খুব ইম্পর্টেন্ট। বেসরকারিভাবে ফ্যাক্ট চেক আছে কয়েকটা, কিন্তু আমি মনে করি সরকারিভাবে যদি এটা চালু হয় তাহলে দেশের মানুষগণে উপকৃত হবে। কারণ সবার সময় থাকে না বা সবাই সবসময় এইগুলো নিয়ে ব্যস্ত থাকে না। এমন একটা মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন প্রচলিত হয়, অনেকে ক্ষতির সম্মুখীন হয়। আপনি একটু আগে বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সে নিজেই জানে না অথচ তার নামে কিছু একটা প্রচার হয়ে গেল। এরকম বাংলাদেশে সবসময় হচ্ছে। সুতরাং এখানে যদি সরকারি পর্যায়ে তথ্য প্রবাহের ক্ষেত্রে বা তথ্য মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমরা স্পেসিফিকলি ফ্যাক্ট চেক নামে একটা ডিপার্টমেন্ট খুলি অফিসিয়ালি, তাহলে হয়তো অনেকটা এটা উপকারে আসতে পারে এবং অনেকে হয়তো ক্ষতির সম্মুখীন হতে বেঁচে যেতে পারে। এই জন্য আমাদের আলাদা একটা বাজেটের প্রয়োজন এবং আলাদা একটা ডিপার্টমেন্টের প্রয়োজন। শুধু বেসরকারিভাবে ফ্যাক্ট চেক করলেই হবে না। আপনারা বেসরকারি টেলিভিশন অনেক সময় ফ্যাক্ট চেকের জন্য অনুষ্ঠান করেন, সেটা খুবই ভালো। এটা জনসচেতনতার জন্য খুবই উল্লেখযোগ্য এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই সাথে যদি আমরা সরকারি পর্যায় থেকে যদি ফ্যাক্ট চেকটাকে অফিসিয়ালি নিয়ে নিই, তাহলে অনেকের ক্ষতির সম্মুখীন হতে বেঁচে যাবে। কারণ গ্রামের মানুষ অথবা শহরের অনেকেই এইভাবে সচেতন না। বিশেষ করে এআই প্রযুক্তির ফলে যেভাবে প্রতিস্থাপিত হচ্ছে, একজনের চেহারা ব্যবহার করে, একজনের ছবি ব্যবহার করে, লাইভ ভিডিও বানিয়ে যেভাবে করা হয়, যদি আপনি সতর্ক না হন বা আপনি যদি এই ব্যাপারে কোনো আইডিয়া না থাকে, আপনি বুঝতেই পারবেন না। আপনি দেখেন এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক ফেক খবর বের হয় এবং বিশেষ করে বয়স্ক ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ যারা এগুলা লিসেন করে, তারা বিশ্বাস করে। আমি জানি আমার এক বন্ধু, তার শাশুড়ি এগুলো বিশ্বাস করে, আমি জানি আরো অনেকেই বিশ্বাস করে, কিন্তু তারা বুঝতেই পারে না এটা ফেক। সুতরাং আমাদের জনসচেতনতাও বাড়াতে হবে। প্রত্যেক ঘরে ঘরে তো যা করা যাবে না, সবাইকে বুঝতে হবে যে ফেসবুকে নিউজ আসলেই যে এটা ট্রুথ। হ্যাঁ, অথেন্টিক যদি, যেমন ৭১ টেলিভিশনের ভেরিফাই পেজ থেকে যদি কোনো নিউজ আসে সেটা সঠিক, বা অন্য কোনো টেলিভিশন চ্যানেল বা অন্য কোনো নিউজ মিডিয়া যদি ভেরিফাইড, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো যে এখানকার যারা মানুষজন তারা তো সেরকম সচেতন না। সেই সচেতনতার বৃদ্ধির কারণেও আমার মনে হয় তথ্য মন্ত্রণালয় উচিত এই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে জনসচেতন ভাবে কিছু অ্যাডভার্টাইজ দেওয়া বা বিভিন্ন ভাবে এটা প্রচার করা। তাহলে মানুষ বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ মানুষ এখনো বুঝতেই পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক। এটা খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ। জনাব হাফিজ খান, আপনি এটা ঠিকই বলেছেন। এখন আমাদের সচেতনতার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার প্রয়োজনটা আমরা দেখতে পাই। কারণ হচ্ছে এখন যে পরিমাণে এআই প্রযুক্তি চলে এসেছে এবং ডিফেক্ট যেভাবে ব্যবহার হচ্ছে, মানুষকে সচেতন করাই এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। এর সাথে আমি একটু ছোট করে একটা বিষয় আপনার সাথে জানতে চাই, সেটা হচ্ছে ডিফেক্ট বা ফ্যাক্ট চেকিং যারা করছেন, তাদের সবচেয়ে বড় একটি অভিযোগ থাকে যে তারা সময় মতো তথ্যগুলো পৌঁছে দিতে পারেন না। সেক্ষেত্রে আমি একটু বলতে চাই, যেমন রাজনৈতিক দলের যারা তৃণমূল নেতাকর্মীরা যারা রয়েছে, তারা এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো কি একসাথে কাজ করার কোনো সুযোগ রয়েছে, যাতে করে সময় মতো সেই তথ্যগুলো শহরে বা গ্রামের অলিতে-গলিতে পৌঁছে দেওয়া যায়? বা এই জন্য তৃণমূল নেতাকর্মীদের গাইডলাইন বা প্রশিক্ষণের কি কোনো ধরনের প্রয়োজনীয়তা অনুভব করেন? অবশ্যই সেটা দরকার, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি সেটা আপনি চাইলেই করতে পারবেন না। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে, আর রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। সমন্বয়হীনতা থেকে মুক্ত হতে হবে। প্রত্যেকটা চেইন অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য স্পিচ বা চেইন অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য নিউজ, সেগুলো যদি আমরা প্রত্যেকটা স্তরে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই কাজটা আরো অনেক বেশি সহজ হবে। প্রকৌশলী হাফিজ খান, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, বেশ কিছু পরামর্শ এবং মতামত আপনার কাছে পেয়েছি। ধন্যবাদ আজকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত ছিলেন ওয়াশিংটন ডিসির বিএনপি সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহাইল। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে এক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন।
FNS.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 এর সাথে।